প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সম্মান শ্রেণীর বাংলা বিভাগের সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষের বিষয় হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের গীতি কবিতা। এই প্রাচীন ও মধ্যযুগের গীতি কবিতার যে অনুষঙ্গী কোর্স চারটা, সেই চারটার ভেতরে একটা হচ্ছে লালনের বাউল গান। তো লালনের বাউল গান আমরা যখন আলোচনা করব, পর্যালোচনা করব, শুনবো, পাঠ করব, তখন এর প্রেক্ষাপট আমাদের জানতে হবে যে বাউল মতবাদটা কি, বাউলদের তত্ত্বের ভেতরে কি বোঝানো হয়েছে এবং লালন কি, এই বিষয়গুলো জানতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি আশা করব তোমরা সার্বক্ষণিকভাবে এই সময়টুকু আমার সাথে থাকবে, নিজেদের মতামতটা লিখে জানাবে কমেন্ট বক্সে। তো আমরা জানি যে ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলেছিলেন যে 1700 শতকের মাঝামাঝি সময়ে পাক ভারত উপমহাদেশে বাউল মতের বা বাউল তত্ত্বের উদ্ভব ঘটেছিল। আর এই স্থানটা ছিল হচ্ছে, আশুতোষ ভট্টাচার্য বলেছিলেন যে কুষ্টিয়া অঞ্চলই হচ্ছে বাউল গান বা বাউল মত বা বাউল ধর্মের হচ্ছে লীলাভূমি। তো আমরা এই ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্যের মতামতটাকে গ্রহণ করে আমরা কিন্তু বিভিন্নভাবে বাউল তত্ত্বকে, বাউল গানকে আমরা বিভিন্নভাবে শিল্পের দিক থেকে, সাহিত্যের যে শিল্পমূল্য, সেই শিল্পমূল্যের দিক থেকে পর্যালোচনা করার চেষ্টা করি। তো এই বাউল শব্দটার যে উদ্ভব, ব্রজেন্দ্রনাথ শীল, ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল মনে করেন যে বাউল শব্দটি আউল শব্দজ থেকে উদ্ভব ঘটেছে। ডক্টর এস.এম. লুৎফর রহমান মনে করেন বাউল শব্দটি বাজিল, বাজুল বা বাজুর শব্দগুলো থেকে জাত। ডক্টর আনোয়ারুল করিম, আমরা জানি ডক্টর আনোয়ারুল করিম লালন একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন। এই ডক্টর আনোয়ারুল করিম বলেছেন বাআল থেকে বা বাআল শব্দ থেকে বাউল শব্দের উদ্ভব ঘটেছে। ডক্টর আহমদ শরীফ তিনি বলেছেন ব্যাকুল বা বাতুল শব্দ থেকে বাউল শব্দের উদ্ভব। তো এই যে আমি চারজন মনীষীর কথা আমি এই যে উপস্থিত করলাম, এখান থেকে এককভাবে আমরা কিন্তু কাউকেই নিতে পারি না। যার যার অবস্থান থেকে বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে এই সমস্ত বাউল গবেষকেরা তাদের মতামতটাকে, তাদের গবেষণালব্ধ যে জ্ঞান, সেটা কিন্তু আমাদের সামনে কিন্তু বই আকারে কিন্তু প্রকাশ করেছেন। তো এই বাউল শব্দের যে উদ্ভব, এটা নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও বাউল যে তত্ত্ব, এগুলো আসলে যে নিছক যে আলাদা কোনো বিষয় বা বস্তু তা কিন্তু নয়। এর ভেতরে রয়েছে পর্যাপ্ত এবং অপরিমেয় সাহিত্যিক মূল্য। কিন্তু এই বাউলের ভেতরে যে বাউলদের যে ধর্ম, বাউলদের যে মতবাদ, বাউলদের যে আদর্শ নীতি, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে একটু বিকৃতভাবে কিন্তু আমরা এটা বুঝেছি। তার কারণ কি, এর প্রেক্ষাপটটা বা এর ভেতরের অন্তর্নিহিত ভাবটা কিন্তু যথেষ্ট অশ্লীলতায় কিন্তু ভরপুর। ডক্টর আহমদ শরীফ তার বাউল তত্ত্ব গ্রন্থে বলেছেন যে বাউলেরা দেহ চর্চাকেই মূলব্রত করেছে। অর্থাৎ এই বাউলেরা বিকৃত যৌনাচারে বিশ্বাসী। যদিও এই বাউলেরা ছিল অল্প শিক্ষিত, স্বশিক্ষিত, কিন্তু ওই অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত যেটাই আমরা বলি না কেন, তাদের যে হৃদয় নিঃশ্বাসিত যে অনুভূতিগুলো, এগুলো যে লিখেছে বিভিন্ন সময় বিভিন্ন বাউল, তার ভেতরে কিন্তু গবেষণা করলে বিষয়টা প্রকটভাবে কিন্তু আমরা বুঝতে পারি। এবং এই লেখাগুলোর ভেতরে যে সাহিত্যের যে উচ্চ পর্যায়ের যে সুষমামণ্ডিত যে স্ত্রী, সেটা কিন্তু আমরা দেখতে পারি না। এটা কিন্তু লোকসাহিত্যের যে শিল্পমূল্য, বাংলা লোকসাহিত্যের যে শিল্পমূল্য, সেই লোকসাহিত্যের শিল্পমূল্যের যে পর্যায় বা স্তর বা অবস্থান, এই বাউল গান এই লোকসাহিত্যের শিল্পমূল্যের যে পর্যায়, স্তর বা অবস্থান, এটাকে কিন্তু অতিক্রম করতে পারেনি। এই সম অবস্থানটা কিন্তু তারা ধরে রেখেছে।
তো আমরা বলছিলাম ডক্টর আহমদ শরীফের কথা, তিনি বলেছেন যে বাউলেরা দেহ চর্চাকেই, বাংলার বাউলেরা বা বিশ্ব বাউলেরা, মূলত বাউলেরা দেহ চর্চাকেই মূলব্রত করেছে, অর্থাৎ বাউলেরা বিকৃত যৌনাচারে বিশ্বাসী। ডক্টর শরীফ বাউল তত্ত্ব গ্রন্থে আরো বলেছেন যে কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই হচ্ছে বাউল পদ্ধতি। কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই হচ্ছে বাউল পদ্ধতি। এই যে বাউলেরা বিশ্বাস করেন যে কুমারী মেয়ের রজ্জ পান করলে শরীরে রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়। তাই বাউল ধর্মমতে, বাউল সমাজে বা বাউলদের যে নির্দিষ্ট সীমারেখা, সেখানে কিন্তু এই কুমারী মেয়েদের রজ্জ পান করা কিন্তু অতীব সাধারণ বিষয়, অতীব সাধারণ বিষয়। বাউলেরা বিশ্বাস করেন যে সর্বরোগের যে মহৌষধ, সর্বরোগের মহৌষধ হিসেবে মল, মূত্র, রজ্জ এবং বীর্যের সমন্বয়ে প্রেম ভাজা নামক এক প্রকার পদার্থ তৈরি করে তারা ভক্ষণ করে। কেননা বাউলদের বিশ্বাস এই প্রেম ভাজা সর্বরোগের মহৌষধ, এবং একজন বাউল একাধিক সেবাদাসী কিন্তু গ্রহণ করে থাকে, তাদের অধিকাংশই কিন্তু অল্প বয়সী। তো এই যে আমি যে কথাগুলো বললাম, এই বিষয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা রয়েছে লালন একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ডক্টর আনোয়ারুল করিমের বাংলাদেশের বাউল নামক গ্রন্থের ভেতরে। তো এই বাউলদের যে বিকৃত যৌনাচার, বাউলদের যে এই ভেতরে এই বিকৃত যে রুচি, এই বিকৃত যৌনাচার রুচি, এগুলোকে নিয়েই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নির্মিত হয়েছিল, যার নাম ছিল কসমিক সেক্স। 2012 খ্রিস্টাব্দে এই ছবিটি মুক্তি পেয়েছিল, যার পরিচালক ছিলেন অমিতাভ চক্রবর্তী, এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ওই বছর এই ছবিটা কিন্তু সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে কিন্তু পুরস্কৃত হয়েছিল। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাউল তত্ত্ব ও লালনের গান। আমি শিক্ষার্থীরা, তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছ যে আসলে বাউল তত্ত্বের ভেতরে আরো কি কি পাওয়া যাবে যখন আমরা পড়তে যাব, ব্যাখ্যা করতে যাব বা বুঝতে যাব। তো এখন লালনের যে গান, আমি আজকে একটা গান নিয়ে কথা বলার চেষ্টা করব, যে আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, গ্রাম বেড়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। তো এখান থেকে শুরু করে আবার এই গানের ভেতরে বলা হচ্ছে যে সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক থাকে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে। আবার এই গানের ভেতরে পড়শি সম্পর্কে বলা হচ্ছে যে তাই সেই যে পড়শির কথা বলা হচ্ছে, সে পড়শির হস্ত, পদ, স্কন্ধ এগুলো কিচ্ছু নেই। আবার শেষ চরণে বা শেষ লাইন দুটোতে বলা হচ্ছে আবার সে আর লালন একসাথে হয় লক্ষ যোজন দূরে বা লক্ষ যোজন ফাঁকে। এই যে লক্ষ যোজন ফাঁক, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা শিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত পর্যন্ত সর্বশ্রেণীর লোকেরা এই গানের যে সুরের মূর্ছনা, সেই সুরের মূর্ছনা শুনে আমরা কিন্তু আপ্লুত হয়ে যাই, ভাবাবেগে নিজেকে হারিয়ে ফেলি এক দিগন্তের পারে। কিন্তু ডক্টর আনোয়ারুল করিম বাংলাদেশের বাউল গ্রন্থের 368 এবং 369 নম্বর পৃষ্ঠাতে গান সম্পর্কে যে বলেছে, এই গানের ভেতরে আমরা যতই এর ভেতরে আধ্যাত্মিক দৃষ্টিশক্তির উপস্থাপনা দেখি না কেন, আসলে এই গানের ভেতরে নিছক যৌনাচারের যে আবেদন, যৌনাচারের যে বিষয়, বিকৃত রুচির যে বিষয়, সেই বিষয়গুলোকে কিন্তু লালন এই গানের ভেতরে ইঙ্গিত করেছে। অথচ আমরা এটাকে একদম আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাচ্ছি, সুরের মূর্ছনায় পাগল প্রায় হয়ে যাচ্ছি, আমরা নিজেরাও গুনগুনিয়ে কখনো সখনো গেয়ে যাচ্ছি। ডক্টর আনোয়ারুল করিম বললেন, লালন একাডেমির মহাপরিচালক, সৃষ্টিলগ্নের এবং প্রতিষ্ঠাতা, তার বাংলাদেশের বাউল গ্রন্থে কিন্তু এই গানটাকে বিকৃত রুচির কিন্তু উল্লেখ করেছেন। এবং তিনি আরো বলেছেন যে মাহাত্ম্য লালন সাই কি করেছে? মাহাত্ম্য লালন সাই রূপকের আশ্রয়ে নিজেদের যে এই যে বিকৃত রুচি, সেই রুচিটাকে সে আড়াল করছে। এর ভেতরে আমরা আরশিনগর দেখি, পড়শি দেখি, আমরা নীর দেখি, আমরা অগাধ জলের কথা দেখি, আমরা গ্রাম দেখি। এর ভেতরে
কিছু কিছু অর্থ রয়েছে, যে অর্থগুলো আজকে আমি বোঝার চেষ্টা করব বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই যে আরশিনগর, এই আরশিনগরটা আসলে কি? দেহতত্ত্বে স্ত্রী জননতন্ত্রের সন্তান ধারণ ও লালনকারী অংশকে বলা হয় গর্ভাশয়, যাকে রূপকের আচ্ছাদনে বলা হয়েছে আরশিনগর, যাকে রূপকের আশ্রয় বলা হয়েছে আরশিনগর। তো এখন যে বিষয়টা, যে আরশিনগর যে দেহতত্ত্বে স্ত্রী জননতন্ত্রের সন্তান ধারণ ও লালনকারী অংশকে গর্ভাশয় বা রূপকের আচ্ছাদনে আরশিনগর বলা হয়। পড়শি বা নীর মাতৃজঠরে ভ্রূণের লালনকারী বা পালনকারী সুমিষ্ট সুপেয় ও শ্বেত সর্বস্ব যে পরম রস, এই রসকে বলা হচ্ছে পালনকর্তা, যাকে রূপকের আশ্রয় বলা হয় পড়শি বা নীর। গেরাম আত্মতাত্ত্বিকেরা জীবের বাহ্যিক যে আকার বা দৈহিক যে স্থূল আকারটা, এটাকে গেরাম বলেছে। আবার অথই জল, যেটা আবার বলেছে যে অগাধ জলের কথা যেটা বলা হচ্ছে, তো এখানে হচ্ছে অথই জল, দিব্য জ্ঞান, গভীর জ্ঞান, এভাবে কিন্তু আমরা বলতে পারি। আবার যোজন শব্দের অর্থ হচ্ছে কি? 1,00,000 যোজন সমান 1000 বছর বা 1000 শ্বাস। তো এখান থেকে এই যে এখানে বলা হচ্ছে যে আরশিনগর, পড়শি বা নীর, গেরাম, অগাধ জল, তারপরে হচ্ছে যোজন, এই যে বিষয়গুলো এখানে দেহতত্ত্বের বিচারে, রূপতাত্ত্বিকতার বিচারে কিন্তু রূপকের আশ্রয়, এর ভেতরে বা এর অন্তরালে এই বিকৃত যে কামাচার বা রুচি, এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু লালন কিন্তু বোঝাতে চেয়েছে, কিন্তু সেখানে সে রূপকের আশ্রয় নিয়েছে, যেটা লালন গবেষণা না করে, বাউল তত্ত্বকে গবেষণা না করে, অনুসন্ধান না করে কারো পক্ষে বোঝা আদৌ সম্ভব নয়। আমরা শুধু গান শুনে সুরের মূর্ছনায় গা ভাসিয়ে দিচ্ছি, আমরা গুনগুন করে গাইছি, নিভৃত পল্লীর ভেতরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর গাইছি, আমরা রেডিওতে শুনি, টেলিভিশনে শুনি, মোবাইলে শুনি, আমরা যেন এক মাহাত্ম, এক বিশাল এক আধ্যাত্ম চেতনায় যেন পাগল হয়ে যাই। কিন্তু যখন এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে, দেহতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো যখন আমরা গবেষণা করতে যাই বা অনুসন্ধান করতে চাই, তাহলে এই গানটির ভেতরে যে বিকৃত রুচি বা কুরুচি বা কুঅভিসন্ধি এখানে মাহাত্ম লালন যে প্রকাশ করেছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো পক্ষেই উপায় নেই। কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা সোনার তরী পড়েছিলাম, যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। আমরা এই কবিতাটা বাংলা ভাষা ও সাহিত্যের এমন কোনো ছাত্রছাত্রী নেই যেটা আমরা জানি না বা পড়িনি। এই কবিতার ভেতরে কিন্তু মূল দুইটা অর্থ ছিল। কি সেই দুইটা অর্থ? একটা হচ্ছে আধ্যাত্ম চেতনা, আর একটা হচ্ছে প্রকৃতির চেতনা। ঠিক লালনের এই গানের ভেতরে আমরা যেটা বুঝি, পাঠক বা সাধারণ পাঠক বা শ্রোতা বা দর্শক যেটা শুনি বা দেখি বা এটা চর্চা করি, তখন কিন্তু আমরা এক মাহাত্ম লালনের কিন্তু বিশাল পাণ্ডিত্যের কিন্তু প্রশংসা না করে পারি না। এখানে কিন্তু আমরা মনে করি যে কি, যে বাড়ির কাছে আরশিনগর, এই বাড়ি হচ্ছে দেহ, আর আরশিনগর যেখানে পড়শি বসত করে, এই আরশিনগরটা হচ্ছে স্রষ্টার হচ্ছে বাসস্থান। এই বাড়ি হচ্ছে নিজের দেহ, আর আরশিনগরে স্রষ্টা পড়শি বসত করে। অথচ এই স্রষ্টার সাথে আমার দেখা সাক্ষাৎ নেই, কেননা সেখানে অথই পানি চতুর্দিকে, গেরাম অর্থাৎ কি গেরাম বের অগাধ পানি, সেই অগাধ পানি পার হয়ে সেই আরশিনগরের পড়শির কাছে যাওয়া চারটিখানি কথা না। প্রত্যেকটা বাউল কিন্তু এই পড়শির স্বরূপ স্রষ্টার কাছে যাওয়ার জন্য কিন্তু আজীবন সাধনা করে যায়।
এবং তারা বিশ্বাস করে সেই পড়শির কাছে যদি সে যেতে পারে তাহলে তার যে মৃত্যু যন্ত্রণা বা যাতনা সেটাও কিন্তু সে অনুভব করবে না, অর্থাৎ পড়শিকে পেলেই যেন তার জীবনের সিদ্ধি লাভ হবে, এইটা কিন্তু আমরা বুঝে থাকি। তো এখানে যে বিষয়টা যে স্রষ্টা আরশিনগরে বসবাস করতেছে আমার দেহের ভেতরে, আর সে হচ্ছে পড়শি, আর আমার সমগ্র শরীর বা আমার সমগ্র অবয়বটা হচ্ছে কি আরশিনগর, যে আরশিনগর বাড়ির আমার দেহ হচ্ছে বাড়ি, আরশিনগরে বসবাস করছেন পড়শি স্বরূপ স্রষ্টা, আর চতুর্দিকে হচ্ছে কি অনেক জল, সেই জলকে অতিক্রম করে সেই পড়শিরূপী স্রষ্টার কাছে যাওয়া চারটিখানে কথা না, এই সাধনার কথা বলা হচ্ছে। আবার বলা হচ্ছে যে গানটার ভেতরে বলা হচ্ছে যে ও তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে, অর্থাৎ বাউলেরা বিশ্বাস করেন স্রষ্টা নিরাকার, বাউলেরা বিশ্বাস করে যার হাত নেই পা নেই সে হচ্ছে নিরাকার, তাকে কখনো দেখা যায় আবার কখনো দেখা যায় না, শুধু অনুভূতিতে পাওয়া যায়। যে বাড়ির কাছে আরশিনগর এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, কি কব সেই পড়শির কথা, ও তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই, গেরাম বেড়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী, এমন কোন তরণী নেই যে তরণীটাকে বাহন করে আমি আমার সেই স্রষ্টার কাছে যাব, গিয়ে সিদ্ধি লাভ করব। আবার শেষ লাইনে বলেছে যে আবার শেয়ার লালন একসাথে রয় লক্ষ যোজন পাক। এখানে আমি শুরুতেই বলেছিলাম আলোচনার যে যোজন শব্দের অর্থ হচ্ছে 1000 বছর, অর্থাৎ এক লক্ষ যোজন সমান সমান 1000 বছর বা 1000 শ্বাস। তাহলে এত দূরে স্রষ্টার অবস্থান, সেই এত দূরত্বের পথকে মারিয়ে একজন মানুষের পক্ষে প্রকৃত বাউল ছাড়া, প্রকৃত সাধক ছাড়া আদৌ কি যা সম্ভব? আমরা কিন্তু এই বাহ্যিক দিকটাকেই কিন্তু আমরা আলোচনা করে থাকি, কিন্তু আমি শুরুতে কিন্তু এর মূলার্থ যেটা সেটা বলেছি, আর এখন যেটা বলতে সেটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সাধারণ পাঠক পাঠিকা যারা যেটা দেখে বা যেটা জানে বা যেটা বুঝে এসেছে সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো এখানে এই গানটার ভিতরে যে ডক্টর আনোয়ারুল করিমের যে মন্তব্য সেটা আমি বলেছি, পৃষ্ঠা নাম্বার বলেছি, এবং স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যে আমি বলেছি বাড়ির পাশে, বাড়ি হচ্ছে সমগ্র দেহ, আরশিনগর হচ্ছে একটা জায়গা যেখানে পড়শি বসত করে, অর্থাৎ স্রষ্টা বসবাস করে, যে স্রষ্টার হাত নেই মাথা নেই কান নেই নখ নেই, অর্থাৎ কি সে নিরাকার, এবং সেই স্রষ্টার কাছে যেতে হলে আমাকে অগাধ পানি পার হয়ে যেতে হবে, সেখানে কোনো তরণী বা খেয়া পারাপারের কোনো সুব্যবস্থা নেই। এই স্রষ্টা লালনকে ভাবিয়ে তুলেছে, লালনকে ভাবাচ্ছে, তবুও লালন এবং তার লালনের শরীরে তার অবস্থান থাকলেও যেন 1000 বছরের দূরত্বে অবস্থান করতেছে। এই গানের ভেতরে লালন কিন্তু এই বিষয়গুলো কিন্তু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে কিন্তু লালন সুন্দরভাবে উপস্থাপন করেছে, কাব্য সুষমামণ্ডিত করে, অর্থাৎ সাহিত্যিক মূল্যও কিন্তু যথেষ্ট রয়েছে এই গানটার ভেতরে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গানটা তোমরা যে মধ্যযুগের যে বাংলা গীতি কবিতা নামক গ্রন্থটা, ওর ভেতরে কিন্তু তোমরা নির্বাচিত যে গানগুলো রয়েছে লালনের, তার ভেতরে কিন্তু তোমাদের এই গানটাও রয়েছে। গানটা বাসায় পড়ে ভালো করে চর্চা করবে, এটাই কিন্তু আমার মেসেজ থাকলো তোমাদের কাছে। তো এই লালন 116 বৎসরের যে জীবন, 116 বৎসর পরে একদিন ভোর 5টার সময় তার সর্বশেষ কথা, আমি চলিলাম, সেই যেন রবীন্দ্রনাথকে স্মরণ করিয়ে দিচ্ছে। রবীন্দ্রনাথ মৃত্যুর পূর্বে সর্বশেষ মুখে মুখে বলে গিয়েছিল, তোমার সৃষ্টির পথ রেখে চাকীর্ণ করে বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। এই ছলনাময়ী হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। ঠিক লালনও কিন্তু মৃত্যুর সময় সর্বশেষ মুখে মুখে বলে গেলেন শিষ্যদের, সারা রাত খোর করতাল ঢোল হারমোনিয়াম বাজিয়ে সারা রাত গান শুনেছে, গান চর্চা করেছে লালন। ভোর 5টার দিকে তার শিষ্যদের ভক্তদের বলে গেল, আমি চলিলাম। এই যে চলে গেল, আর ফিরে এলো না। এই লালন, মহাত্মা লালনকে বাংলার শিক্ষিত সমাজের সর্বপ্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কেননা তিনি সর্বপ্রথম 298টি লালনের গান সংগ্রহ করে তৎকালীন প্রবাসী পত্রিকায় 20টি গানকে প্রকাশ করেছিলেন, এবং 2004 খ্রিস্টাব্দে বিবিসি জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের যে তালিকা, সেই তালিকায় লালনের অবস্থান ছিল 12তম। এবং এই লালনকে
শিক্ষিত সমাজে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই লালনকে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের ভেতরে এই লালনের গানকে সুরের মূর্ছনায় ব্যক্তি থেকে ব্যক্তিতে, দেশ থেকে দেশান্তরে সর্বক্ষেত্রে সুরের মূর্ছনায় আপ্লুত করে দিয়েছিলেন যে ব্যক্তি, যার নাম লালন গানের সম্রাজ্ঞী হিসেবে যিনি খ্যাত, সেই বিখ্যাত লালন সঙ্গীতের শিল্পী ফরিদা পারভিন। এই ক্ষেত্রে ফরিদা পারভিনের কৃতিত্ব কিন্তু অপরিসীম। ডক্টর আবুল আহসান চৌধুরী বলেছেন যে লালনকে সমগ্র বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, যার গানের মাধ্যমে সে হচ্ছে এই লালন গানের সম্রাজ্ঞী ফরিদা পারভিন। এই ফরিদা পারভিন লালনের গানকে কিন্তু একদম তুমুলভাবে, অনবদ্যভাবে তার সুরের মায়া জালে কিন্তু আবদ্ধ করে রেখেছেন তার গান চর্চার সময়কাল থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এত কিছু জানার পরেও কিন্তু আমরা যদিও বাউল তত্ত্বের ভেতরে যে গ্রার্থ, যে বিকৃত জনাচার, তাদের জীবনধারা কিন্তু সভ্য জীবনধারা থেকে কিন্তু যথেষ্ট দূরে, তারপরেও কিন্তু এর সাহিত্যিক মূল্য কিন্তু অনেকখানি। আমরা কিন্তু এখানে লালনকে আদৌ ছোট করে দেখতে পারি না। সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে লালনের গান কিন্তু যথেষ্ট মূল্যের কিন্তু দাবিদার, যেটা অন্য কোনো বাউলের পক্ষে সম্ভব নয়। বাংলা বাউল তথা বিশ্ব বাউলের সর্বশ্রেষ্ঠ বাউল মাহাত্ম লালন ফকির। এই এত কিছু জানার পরে এতটুকু অনুমিত হয় যে লালনের গানের আসলে মূল্য কতটুকু, এর শিল্প মাধুর্যতা, এর সাহিত্যিক মূল্য অনেকখানি। লালন অনেকটুকু জায়গা দখল করে রয়েছে বাংলা সাহিত্য আকাশে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সেই নাগাদ ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো। তবে আমি যেটা বলবো, ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।